স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদিয়াতুল আফরিন। প্রথমেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। স্বৈরশাসক ট্রাম্পের অপসারণের দাবিতে উত্তাল ওয়াশিংটন। গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা। ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি আরব। প্রথমবার ইউক্রেনের প্রধান সরকারি ভবনে হামলা চালালো রাশিয়া। সৌদি ইরানের থেকেও বেশি তেলে ভেনেজুয়েলায়। ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো। এবার বিস্তারিত। রাতভর ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউলিয়া সিরিদেনকো। এছাড়া বেসামরিক ভবনে হামলায় নিহত হয়েছে 2 জন, খবর রয়টার্স। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে গত শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা 800টিরও বেশি। এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো অন্তত 37টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতের এসব ড্রোন হামলায় কিয়েভের কিছু আবাসিক ভবনেও আগুন ধরে যায়। এতে 2 জন নিহত ও 13 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েনের ঘটনায় ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে রাস্তায় টহলরত বাহিনীর প্রত্যাহারের দাবি জানিয়েছেন, খবর রয়টার্সের। স্থানীয় সময় শনিবার 6 সেপ্টেম্বর উই আর অল ডিসি শিরোনামের এ মিছিলে অংশ নেন অনিবন্ধিত অভিবাসী ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থকেরাও। তারা হাতে ব্যানার নিয়ে স্লোগান দেন, ট্রাম্পকে এখনই যেতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ো। বিক্ষোভে অংশ নিয়ে অ্যালেক্স লফার নামে একজন বলেন, আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। আমাদের রাস্তায় ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডের কোনো জায়গা নেই। ট্রাম্প গত মাসে শহরে অপরাধ দমনের কথা বলে সেনা মোতায়েন করেছিলেন। তার দাবি ছিল আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিচার বিভাগের তথ্য বলছে 2024 সালে ওয়াশিংটন ডিসিতে সহিংস অপরাধ গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বর্তমানে 6টি রিপাবলিক অঙ্গরাজ্য থেকে আসা 2000-এর বেশি সেনা শহরে টহল দিচ্ছে। সেনাদের দায়িত্ব কবে শেষ হবে তা স্পষ্ট নয়। তবে ডিসির ন্যাশনাল গার্ডের কার্যাদেশে আগামী 30 নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ রোববার 7 সেপ্টেম্বর জানায়, গাজা থেকে ছোড়া 2টি রকেটের মধ্যে একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকে দেওয়া হয়েছে। অন্যটি জনবসতিহীন খোলা জায়গায় পড়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসনের সত্ত্বেও সেখানকার প্রতিরোধ যোদ্ধারা মাঝে মাঝে এমন হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। অন্যদিকে ইসরায়েল সাধারণত এই ধরনের ঘটনার পর প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলের বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটেছে, যদিও অধিকাংশ ক্ষেত্রে সেগুলোকে আটকে দেওয়া সম্ভব হয়েছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় কমপক্ষে 64,368 জন নিহত এবং 1,62,367 জন আহত হয়েছে। এছাড়া আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের সামরিক বাহিনী ইয়েমেনের সাদা প্রদেশের আবাসিক এলাকাগুলোতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলাবর্ষণ করেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, খবর মেহের নিউজের। শনিবার 6 সেপ্টেম্বর রাতে সৌদি সেনারা সীমান্তবর্তী রাজিহ এ
ও ঘামর জেলায় এই হামলা চালায় বলে আল মাসিরা সংবাদ সংস্থা জানিয়েছেন। হামলার ফলে স্থানীয় বাসিন্দারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় প্রতিদিনই সাদা প্রদেশের সীমান্ত এলাকায় সৌদি বাহিনী গোলাবর্ষণ চালাচ্ছে। এর ফলে বেসামরিক নাগরিকদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো একাধিকবার এই হামলার কারণে বেসামরিক লোকজন ও আফ্রিকান অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরেডেনকো বলেছেন, রাশিয়ার গত রাতের হামলার সময় যুদ্ধে প্রথমবারের মতো কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবনে আঘাত করা হয়েছে। কিয়েভের যে সরকারি ভবনে হামলা চালানো হয়েছে এটি মন্ত্রিসভা ভবন নামে পরিচিত। সেখানে ইউক্রেনের প্রধান মন্ত্রীদের অফিস রয়েছে। বিবিসির প্রতিবেদন অনুসারে রোববার 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সভিরিডেনকো বলেছেন, হামলার ভবনের ছাদ এবং ওপরের তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, সর্বশেষ রাতের হামলায় রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মোট 800টিরও বেশি 9টি ক্ষেপণাস্ত্র এবং 56টি ড্রোন 37টি স্থানে আঘাত করেছে। হামলায় কিয়েভের স্ত্যাতোশিনিস্কি জেলায় 9তলা আবাসিক ভবন ধসে পড়ার পর একটি শিশু এবং এক তরুণী নিহতের খবর পাওয়া গেছে। উদ্ধারকারীরা আরও মৃতদের সন্ধান করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি তেলের ভান্ডার নিয়ে বসে আছে। 2023 সালের হিসেবে দেশটি প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল মজুত রয়েছে। এ পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় 5 গুণ বেশি, এমনকি সৌদি আরব, ইরান ও কানাডার থেকেও এগিয়ে। কিন্তু এত বিপুল সম্পদ থাকার পরও দেশটি তেল রপ্তানি থেকে প্রত্যাশিত আয় করতে পারছে না। এর মূল সমস্যা লুকিয়ে আছে তেলের প্রকৃতিতে। ভেনেজুয়েলার প্রধান তেল ক্ষেত্র অবস্থিত ওরিনোকো বেল্টে। এখানকার তেল অতিরিক্ত ভারী, ঘন, সালফার সমৃদ্ধ, ফলে এটি উত্তোলন করা ব্যয়বহুল এবং জটিল প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। বাজারেও এ ধরনের তেল হালকা ক্রুডের তুলনায় ছাড়ে বিক্রি করতে হয়। নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হয়। 2017 ও 2019 সালে ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তেল রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চীন, ভারত ও কিউবা ভেনেজুয়েলার প্রধান ক্রেতায় পরিণত হয়। তবে 2022 সালে সীমিতভাবে মার্কিন কোম্পানি শেভরনকে কাজের অনুমতি দেওয়া হলে সেই আয় সরাসরি ভেনেজুয়েলা সরকারের হাতে পৌঁছায় না। ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো। এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার 6 সেপ্টেম্বর ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হ্যারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কমবে। খবর CNN। হ্যারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগ আইল্যান্ড থেকে 1000 কিলোমিটার 1609 মাইল দক্ষিণ পূর্বে ছিল। এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময় উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের ফলে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 130 কিলোমিটার। শক্তির দিক থেকে ঝড়টি ক্যাটাগরি 4-এ অবস্থান করছে। গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হ্যারিকেন কিকোর কারণে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে গত শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক বলেন, সব ধরনের ঝড়ো হাওয়ার ঝুঁকি কমছে। তিনি আরও বলেন, ঝড়টি উত্তর দিক থেকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জের ওপর সাধারণত স্বাভাবিকের চেয়ে কম বাতাস বইছে। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।